বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা? তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে? আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 16 বছর পর্যন্ত কি পরিমাণ ভেস্কি মেরেছে এই শেখ হাসিনা। সাংবাদিকদের সামনে কথা হলেই বলতো, কই বিরোধী দল কই, কাউকে তো পাওয়া যায় না। যদি বিরোধী দল পাওয়া যায় তাহলে তারা মিছিল করুক, পারলে সামনে। এবং তারা এরকমও একটা হুমকি ইতিমধ্যে দিয়েছে, যেটি আমরা গণমাধ্যমে দেখেছি, যে প্রয়োজনে বাংলাদেশে একটি বড় ধরনের যুদ্ধও যদি করতে হয়, আওয়ামী লীগ সেই যুদ্ধও লাগাতে প্রস্তুত আছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শেখ হাসিনা দেশে আসছেন, কিন্তু কেন? যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে সেনাপ্রধান কি করলেন? তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা? তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে? এমন একটি বিশ্লেষণ বা গবেষণা করেছে টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিন এটি নিয়ে রিপোর্ট করেছে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের বক্তব্য সেখানে সন্নিবেশিত করেছে। তাদের কেউ বলছেন যে অসম্ভব শেখ হাসিনার দেশে ফেরা এবং রাজনীতিতে আবার পুনর্বাসিত হওয়া, আবার কেউ কেউ বলছেন যে না, সম্ভব। কেন সম্ভব তার ব্যাখ্যা তারা দিয়েছেন। সেই টাইম ম্যাগাজিনের সূত্র ধরে যুগান্তর একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তার পতনের পর দেশ ছেড়েছেন তার দল আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। দেশে গ্রেপ্তার হয়েছেন অনেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবে? আবার ক্ষমতা রাজনীতিতে অংশ নিতে পারবেন? এমন একটি প্রশ্ন। এমনকি তিনি কি আবার নির্বাচনে অংশ নেবেন? ভোটে দাঁড়াবে আওয়ামী লীগ? এসব প্রশ্নগুলো কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। টাইম ম্যাগাজিনের শিরোনামটা হচ্ছে, কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্লেষক জিল্লুর রহমান তিনি বলছেন, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। টাইম ম্যাগাজিনে সজীব ওয়াজেদ জয় একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম। আসলে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা বেশি হয়ে যায়, আমাদের এটি কমিয়ে 5% নিয়ে আসা উচিত। তখন একজন মন্তব্য করেন, আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। আমি মজা করে বলেছিলাম, এজন্যই তো আমি 5% রাখতে বলেছি। শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিখার মতো বৈষম্য ও রাজনৈতিক দমন পীড়নের প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয়। জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসভাবে দমন পীড়নের ফলে অন্তত 1000 মানুষ মারা যায়। হাসিনাকে শেষবারের মতো যখন দেখা যায়, তখন তাকে একটি সামরিক হেলিকপ্টারে ভারতে পাঠানো হচ্ছিল। অন্যদিকে আন্দোলনকারীরা তার সরকারি বাসভবন দখল নিচ্ছিলেন ঠিক সেই সময়টা। হাসিনা সেই পরিস্থিতিতে ভারতে পালিয়ে যান। তিনি এখন পর্যন্ত ভারতীয় অবস্থান করছেন, জনসম্মুখের আড়াল থেকে নিজের ক্ষত সরানোর চেষ্টা করছেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ, কারণ গত 15 বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে। এখন রাজনীতির হিসাব নিকাশ হচ্ছে যে এই 15 বছরে শেখ হাসিনার যেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠান যেভাবে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করেছেন, এর ফলে সেনাবাহিনী, আদালত, অন্যান্য প্রশাসন, নিরাপত্তা বাহিনী, তাদের প্রতি একটা গভীর অনাস্থা বা অবিশ্বাস তৈরি হয়েছে মানুষের মধ্যে। সেই আস্থাটা কিভাবে ফিরিয়ে আনা যায়? যাই হোক, একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না। অর্থাৎ শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন করবেন এমন একটি সম্ভাবনা দেখছেন কুগেলম্যান।
তিনি বাংলাদেশ নিয়ে গবেষণা করেন, সাউথ এশিয়া নিয়ে তার অনেক গবেষণা ধর্মী বক্তব্য বা প্রতিবেদন আছে। তিনি বলছেন হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতি ইতিহাস ঘাটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। তবে অন্য পর্যবেক্ষকরা হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কুগেলম্যানের মতো এত আত্মবিশ্বাসী নন। সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেঁড়া হয়েছে, বিকৃত করা হয়েছে, তাকে স্বৈরাচার হিসেবে গ্রাফিতি আঁকা হয়েছে। তরুণ প্রজন্ম হাসিনার লিগেসিকে এভাবেই দেখছে, বলেন মুবাশশর জয়। বলছেন হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি বলছেন সংস্কারে বাধা দিতে হেন প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না। তারা এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর দৃশ্যমান কোনো উন্নতি না হলে মানুষ ধৈর্য হারাবে। আর জয়, সজীবজের জয়, সেই আশাতেই আছেন। বর্তমানে আইনবিহীন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন তারা যদি 1 বছর বা 18 মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে, এর বেশি না। আচ্ছা যাই হোক, কিন্তু একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় বা শেষের দিকে যদি একটা এলোমেলো অবস্থা হয়, তো তারা কি করতে পারে? তারা একটা নির্বাচন দেবে, নির্বাচন দিয়ে তারা চলে যেতে পারে। তো সেই নির্বাচনে তো আসবে হচ্ছে বিএনপি। তাহলে অন্তর্বর্তী সরকার, পরের সরকার বিএনপি সরকার, ধারণা করা হচ্ছে সেখানে আসলে আওয়ামী লীগের জায়গাটা কোথায়, কে স্বীকৃতি দেবে? এই অস্থিরতা বা ব্যাপকভাবে যদি ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকার, মানুষ বিমুখ হবে, হতাশ হবে। তাই বলে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আবার চাইবে? এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। এটার সমাপ্তি এতটা হবে না, কারণ বিষয়টা এত সহজ না। এরপরের ধাপে আছে বিএনপি। তখন মানুষ হয়তো এমনটা হইতে পারে যে বিএনপি দ্রুত ক্ষমতায় আসুক, সেটা চাইতে পারে। বিএনপি যদি ক্ষমতায় আসে, দ্বিতীয় প্রধান হিসেবে থাকবে ক্ষমতার বাইরে জামাত ইসলাম। জামাত ইসলামকে চাইবে আওয়ামী লীগ আসুক, একসাথে মিলে আমরা বিএনপির পতন ঘটাবো? সেটা অসম্ভব, কেননা জামাতের বহু নেতাকর্মী নিহত হয়েছে আওয়ামী লীগের হাতে। তাদের সাথে কোনো সম্ভাবনা নেই। যে সম্ভাবনাটা একসময় ছিল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নের জন্য যুগপৎ তারা আন্দোলন করেছিল আওয়ামী লীগ এবং জামাত। সামনে কি তেমনটা হবে? খুবই অসম্ভব ব্যাপার। বিএনপির সাথে তো কোনো সম্ভাবনা নেই, জামাতের সাথেও নেই। তাহলে আওয়ামী লীগ কাকে নিয়ে এই পরিস্থিতির পাল্টাবে? দর্শক, এটা একটা প্রশ্ন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 16 বছর পর্যন্ত কি পরিমাণ ভেস্কি মেরেছে এই শেখ হাসিনা। সাংবাদিকদের সামনে কথা হলেই বলতো কই বিরোধী দল, কই কাউকে তো পাওয়া যায় না। যদি বিরোধী দল পাওয়া যায় তাহলে তারা মিছিল করুক, পারলে সামনে আসুক, পারলে মিটিং করুক, এই কথা বলেছে না। বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলদেরকে, বিশেষ করে বিএনপি জামাতকে উদ্দেশ্য করে বলেছে তাদের কোনো শক্তি নাই, জনগণ নাই, কিচ্ছু নাই। আজকে শেখ হাসিনা নিজের টেলিফোনের কনফারেন্সটাকে একটু নিজে শুনে দেখুন। আপনি এমন ভীতু আপনার ভয়েস অনুযায়ী যে কারো নাম ঘোষণা করলে সে যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে সেই ব্যক্তির নাম ঘোষণা করতে আপনি দ্বিধাবোধ করছেন। তাহলে আপনি কিভাবে গত 16 বছরে বাংলাদেশের বিরোধী মতের মানুষদেরকে মিথ্যাভাবে তাদেরকে চাপিয়ে রেখেছেন? কই এদেশের বিরোধী দল তো তারা তাদের সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারা জীবন দিয়েছে, তারা মিছিল করেছে, মিটিং করেছে। হ্যাঁ, তাদের 16 বছর আপনি সফল হতে দেননি, সেটা আপনার ব্যর্থতা, গণতান্ত্রিক ব্যর্থতা। কিন্তু এদেশের মানুষ তো করেছে। আর আপনি আওয়ামী লীগ, আপনার এখন নাম নিশানা পর্যন্ত বাংলাদেশে নাই। আপনার আওয়ামী লীগ এখন আপনাকে আপনার একজন কর্মীর সাথে ফোনে কথা বলে আবার বলে দিতে হয় যে এই যে বক্তব্যটা দিয়েছি তোরা আবার এটা ভাইরাল করে দে। লজ্জা করে না? লজ্জা তো করা উচিত, কারণ এই ফোন কলগুলো যখন প্রতিনিয়ত ভাইরাল হয়, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সম্পূর্ণ শেখ হাসিনার নির্দেশনায়, পরিকল্পনায় ভাইরাল হয়। কেন বলছি জানেন? গত কয়েকদিন আগে একটা ভাইরাল হয়েছে
সম্ভবত ইউকে না কোথায় থাকে ওই ভদ্রলোক, ছাত্রলীগের সেই নেতা, তার সাথে কথা বলেছে, তাকে আবার বহিষ্কার করা, এই সেই নাটক, এত কিছু হওয়ার পরে আবার এই ছেলে কি করে কোন সাহসে তাদের কথোপকথন তাহলে আবার বাহিরে আউট করে দিল। তার মানে দাঁড়ালো এটা সম্পূর্ণ শেখ হাসিনার একটা পরিকল্পনা, শুধুমাত্র জনগণের কাছে প্রতারণা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য, একটু যাদেরকে এই রাস্তায় ফেলে রেখে গিয়েছে, যাদেরকে আজকের ঝুঁকির মধ্যে তার ভাষ্য অনুযায়ী রেখে গিয়েছে, তাদেরকে রেখে তিনি এখান থেকে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা পালায় না। তো শেখ হাসিনা পালায় না, তো আপনি পালালেন কেন? আপনার যদি কলিজায় সাহস থাকতো আপনি বাংলাদেশে অবস্থান করে তারপরে প্রতিবাদ করতেন কিংবা জেলে যাইতেন। আপনি এদেশে তো এখন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশেই অবস্থান করছে। বহু রাজনীতিবিদ দেশে এখন পর্যন্ত দেশ থেকে পালিয়ে যায়নি, আপনি গিয়েছেন। হ্যাঁ, দেশ থেকে বহু সাধারণ নাগরিক জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হলে যাবে, আর আপনার যাওয়ার মধ্যে পার্থক্য আছে। আপনি একটা দলের প্রধান, আপনার এতটুকু হিম্মত নাই, আর 16 বছরের বিরোধী দলগুলোকে আপনি বলছেন তাদের কোনো অবস্থানই নাই, সেই কারণে তাদেরকে আপনি বিভিন্নভাবে আপনার কি বলে আপনি দাবিয়ে রাখার চেষ্টা করেছেন কিংবা তাদেরকে লজ্জা দেওয়ার চেষ্টা করেছেন। আর যদি আপনার লজ্জা থাকতো তাহলে অডিও কল রেকর্ড করে তারপরে আপনার মানুষের কাছে মেসেজ পাঠাতে হয় না। এই সকল হুমকি ধামকি দিবেন না, এই সকল ধান্দাবাজি করবেন না। আমার দেশের প্রশাসন, পুলিশ, আমার দেশের আর্মি, বিজিবি, পিডিআর যারাই আছে, র্যাব যারাই এখন এই মুহূর্তে দায়িত্ব পালন করছে, এদের মধ্যে আওয়ামী লীগের যদি কিছু লোকজন থেকে থাকে এখনো সেটা ভিন্ন জিনিস, কিন্তু এর বাইরে আমার দেশের প্রত্যেকটি প্রশাসনিক ব্যক্তির ব্যাপারে সাধারণ জনগণ তাদেরকে আঁকড়ে ধরে দেশ গঠন করবে। আপনার হুমকি ধুমকিতে আমার দেশের বিন্দুমাত্র পরিবর্তন হবে না। এই সকল ধান্দাবাজি বন্ধ করুন। আপনি এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন, আপনি আবার এখন হুমকি দেন 1 মাসের মধ্যে আপনি নাকি ম্যাজিক দেখাবেন। হ্যাঁ, তো কি ম্যাজিক দেখাবেন আপনি? আপনার যদি এতই ম্যাজিক দেখাতে পারতেন 5 তারিখ চুরি করে পালাইলেন কেন? হেলিকপ্টারে চেপে বসলেন কেন? শাড়ির আঁচল গুনতে গুনতে পালিয়ে পালিয়ে গিয়েছেন। ব্রেকফাস্টও করতে পারেন নাই ঠিক মতো। দুপুরে লাঞ্চ করেছে গণভবনে সাধারণ জনগণ, আপনার পুকুরের মাছ সাধারণ জনগণ নিয়েছে, আপনার পোশাক আশাক পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন নাই কেন? তার মানে দাঁড়ালো আপনি একজন অসৎ চিন্তার, বাস্তববাদী কোনো মানুষ নয়। আপনি বাংলাদেশের জনগণের জন্য কিছুই করেননি। জনগণের করলে জনগণের শাসকরা ওই রকম চুরি করে পালিয়ে যায় না, আবার চুরি করে ভিডিও রেকর্ড করে, অডিও রেকর্ড করে। বাপরে বাপ, একটা অডিও রেকর্ড করার মতো মানে একটা ভাষণ দেওয়ার মতো হিম্মত যে নেত্রীর নাই, সে আবার এই জাতিকে কি করে 16 বছর পর্যন্ত মিথ্যার উপরে দেশটাকে চালিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের কাছে আজকের প্রশ্ন রেখে গেলাম, নিজেকে একটাবার চিন্তা করে দেখেন। এই আওয়ামী লীগ কত দাম্ভিকতাই না দেখিয়েছে, কত কথাই না আমাদেরকে শুনিয়েছে, কত জোর জবরদস্তি না করেছে। বলেছে বাংলাদেশ সব তাদের হয়ে গিয়েছে, বাংলাদেশের যুবক তরুণদেরকে বিভ্রান্ত করেছে। শেখ হাসিনা সংবাদ সম্মেলন করলে পাশে মানুষ দাঁড়ানো যাইতো না, কাউকে পাত্তাই দিত না, বলতো কি কাদের নিয়ে আলাপ, কাদের বিচার, কাকে বিদেশ পাঠাবো। খালেদা জিয়ার ইস্যুতে বারবার বলতেন যে কি ওনার চিকিৎসা কিসের, ওনাকে যে আমি বাসায় থাকতে দিয়েছি তাই বেশি। বলে নাই এখন তুমি অডিও ফাঁস করো, অডিওটা প্ল্যান করে ফাঁস করো। এর মধ্য দিয়ে প্রমাণ হলো যে আপনার একজন নীতিহীন, আপনি আদর্শহীন একজন শাসক ছিলেন। আপনি ব্যক্তিগতভাবে আপনার কোনো মানিজ্জত বলতে কিছুই নেই। সে কারণে আমি বলছি এই যে অডিও ফাঁস হচ্ছে, এই অডিওগুলো পরিকল্পিত ফাঁস। কেউ ভাববেন না যে এই অডিওগুলো মনে হয় শেখ হাসিনা মানে কোনো কারণ ছাড়াই ফাঁস হয়ে যাচ্ছে না। কারণ ছাড়া একটা ফাঁস হইতে পারে, 2টা ফাঁস হইতে পারে। ওরা ফোনে ফোনেও তো আলাপ করে না, হোয়াটসঅ্যাপে আলাপ করে, বলতেছে যে আপনাকে ছবি পাঠাইলাম, পাঠাইছি কিছু হোয়াটসঅ্যাপে। তো এইটা এখানে তো কেউ ট্র্যাকিংও করে না। এই জিনিসটা হচ্ছে তারা এখন এটা করে কি করতে চায় জানেন? একটা প্যানিক সৃষ্টি করতে চায়। তারা কিছু প্রশাসনের মধ্যে তাদের ঘাপটি মারা 2-1 লোক থাকতে পারে, তাদেরকে হয়তো বলে দিচ্ছে যে তোরা রেডি থাকবি। আর যারা সত্যিকারই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই বর্তমান প্রশাসনকে মেনে নিয়েছে এবং বর্তমান একরুজ্জামান সহ সেনাবাহিনীর যারাই আছে তারা দেশটাকে শাসন করার সর্বোচ্চ চেষ্টা করছে, তাদেরকে একটু ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। বলছে যে যাতে আপনি একটু গা ছাড়া ভাব দিয়ে
দেশ চালান, যাতে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাকশনে না যান। কোনো লাভ হবে না। আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, কোনো চলবে না, কোন ধরনের নরম সুরের সুযোগ নাই। এই চোর, এই ডাকাত, এই প্রত্যেকটি ধর্ষণকারী, হত্যাকারী, বাংলাদেশের জনগণের উপরে লুণ্ঠনকারী এই শাসক গোষ্ঠীর প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। শুধু তাদেরকেই নয়, গত 14 বছর 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের সাথে যারা দোসর হিসাবে কাজ করেছে, অবৈধ সংসদকে মেনে নিয়ে যারা সংসদে বসে তারপরে তালুকদারি দেখিয়েছে, বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে, স্বতন্ত্র সুতায় হোক আর অন্য দলের সুতায় হোক, যারা এই হাসিনার শাসনগুলোকে মেনে নিয়েছে, প্রত্যেককে আপনারা বিচারের কাঠগড়ায় নিয়ে আসুন, গ্রেপ্তার করুন। মাত্র 6 মাস 7 মাস আগেও যে নির্বাচনটা হয়ে গেল, সেখানেও কত দাম্ভিকতা দেখিয়ে কত মানুষ এদেশের প্রায় 70-80 জন সম্ভবত আপনার স্বতন্ত্র নির্বাচন করেছেন। বিবেকের কাছে প্রশ্ন তুলুন, আপনারা যদি বাংলাদেশের মানুষের সাথে প্রহসন না করতেন, শেখ হাসিনা এই 7 মাসও থাকতে পারত না। কিন্তু আপনারা এগুলো করেছেন, তার মানে অন্যায়ের আপনারা সাথী ছিলেন। ওই সুমন মার্কা যারা এমপি ছিলেন, প্রত্যেককে আমার মনে হয় রাষ্ট্রের বিচারের কাঠগড়ায় এনে দেশবাসীর সামনে তাদের চরিত্র উপস্থাপন করা দরকার। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আজকের এখন ইন্টারনেটের যুগে পাশের দেশে পালিয়ে থেকে পরিকল্পনা করছে, দেশের মানুষ দেশ রক্ষা করবে। তুমি শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে চিন্তা করার বিন্দুমাত্র রাজনৈতিক অধিকার তোমাকে আর দেশের জনগণ কেউ দেয় না, সুযোগ নাই। তুমি কে? বাংলাদেশের 1500 মানুষকে গত মাত্র 1-2 মাসে তুমি হত্যা করেছো। 1 মাসের কম সময়ের মধ্যে তুমি প্রায় 1500-র অধিক মানুষকে হত্যা করেছো, প্রায় 25,000-এর অধিক মানুষের চক্ষু কেড়ে নিয়েছো, হাত কেড়ে নিয়েছো, পাও কেড়ে নিয়েছো, বিকলাঙ্গ করেছো, অঙ্গ প্রত্যঙ্গ হানি করেছো। তারপরে আবার স্বপ্ন দেখো বাংলাদেশে আসবা আর ডক্টর মোহাম্মদ ইউনূসের নামের শুরুতে সুদখোর লাগাইয়া তারপরে বাংলাদেশে ধর্ম ব্যবসা করবা। ওই সকল ধর্ম ব্যবসায় দেশে হতে দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, আবেগতাড়িত হবেন না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা সকল ষড়যন্ত্র, তার এই গোপন পরিকল্পনা করতেই থাকবে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই দেশের সংখ্যালঘুদেরকে ব্যবহার করার একটি পায়তারা, এই দেশের তাদের যে কোনো মূর্তির উপরে আক্রমণ করা, তাদের যে কোনো ধরনের ক্ষতি সাধন করা। এটা আওয়ামী লীগই করবে, করে আবার বিদেশের কাছে উপস্থাপন করবে। সতর্ক থাকবেন। মাজারগুলো ভাঙার সময় আমি বলেছিলাম, এই সব মাজারগুলো আওয়ামী লীগের ষড়যন্ত্রে ভেঙেছে, ওরাই ভেঙেছে। কোন এদেশের স্বাধীনতাকামী কোন রাজনৈতিক দলের ষড়যন্ত্র সেখানে ছিল না। তার মানে ওরা এগুলা করবে। ওরা ওদের পন্থী মানুষের গাড়ির উপরে আক্রমণ করে তারপরে তারা সেটাকে প্রচার করবে। এরকম করে তারা কিছু মানুষকে ইউনাইটেড করার চেষ্টা করবে এবং তাদেরকে দিয়ে বাংলাদেশের একটি অরাজক পরিস্থিতির খেলায় মেতে উঠতে চায়। সেটা আপনাকে, আমাকে, সবাইকে সতর্ক থেকে পাহারা দিয়ে দেশকে রক্ষা করতে হবে। কোনো ধানাই ফানাই চলবে না। বাংলাদেশের, এই দেশের স্বাধীন চেতা যুবক, তরুণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিক্ষক, ছাত্র সুধী সবাই মিলে যে বাংলাদেশ বিনির্মাণ করছে, এই বাংলাদেশ শেখ হাসিনার হাতে আর যেতে দেয়া যাবে না এবং নিরাপদ নয়। অতএব ওই ফোন আলাপ ফাঁস করো আর যাই করো, ওই সব ধান্দাবাজি চলবে না। তোমাকে জবাব দিতে হবে। আমার ভাইদেরকে গত কয়েকদিন আগেও গোপালগঞ্জে কারা খুন করেছে তার জবাব শেখ হাসিনাকে দিতেই হবে এবং তার প্রত্যেকটি নেতাকর্মী যারা মানুষদেরকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কত বড় দুঃসাহস! সেনাবাহিনীর গায়ে হাত তুলেছ, গাড়ি পুড়িয়েছ। এই সকল ষড়যন্ত্র আমাদের সবাইকে প্রতিহত করতে হবে এবং সবাইকে মিলে এই দেশকে গঠন করতে হবে। আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আবার বর্তমানে আবেগতাড়িত হয়ে কিছু মানুষকে দেখবেন কলেমার পতাকা দিয়ে, সাদা ফ্ল্যাগ নিয়ে, কালো ব্যাজ ধারণ করে মিছিল টিছিলে কোনো অপরিচিত ব্যক্তি ঢুকলে আপনারা তাদেরকেও পুলিশের কাছে সোপর্দ করে আইনানুগভাবে তাদেরকে তদন্ত করবেন। কোনো বিচার নিজের হাতে তুলে নেবেন না। কারণ আমার সন্দেহ হচ্ছে 16 বছরে যারা কোনোদিন মিছিল করে নাই, মিটিং করে নাই, সেই মানুষগুলোকে আবার হঠাৎ করে আপনার সামনে এনে ছবি তুলে ফটোশুট করে জঙ্গির খেলা দেখাবা, সেই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। বাংলাদেশ উদার গণতান্ত্রিক একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশের সমগ্র মানুষ, জাতি, প্রজাতি থাকবে, কিন্তু আমাদের দিন কায়েমের কৌশল থাকবে। বাংলাদেশের যত ধর্মভিত্তিক দল, আমি কাউকে দেখি নাই যে ফ্ল্যাগ নিয়ে ফটো সেশন করা,
এটার রাজনীতি তারা করে না। তারা দাওয়াতি পদ্ধতিতে মাহফিল চলে, তাফসির চলে, প্রোগ্রাম চলে, সেই সকল সিস্টেমই প্রতিষ্ঠান চলবে। হ্যাঁ, আমাদের ফ্ল্যাগ থাকবে, জাতীয় পতাকা থাকবে, কলেমার পতাকা থাকবে, কিন্তু সেটা আমার আদতে পুরাতন সময় থেকে যেভাবে চর্চা করে এসেছি সেভাবে। কিন্তু হঠাৎ করে বাইতুল মুকাররমের আশেপাশে অপরিচিত কাউকে পাঠিয়ে ফ্ল্যাগ দিয়ে ছবি তুলে জঙ্গিবাদের রাষ্ট্র বানাতে বাংলাদেশের কাউকে সুযোগ দিবেন না। এ ব্যাপারেও আপনারা সতর্ক থাকবেন, কারণ এই কাজগুলোই আওয়ামী লীগের এখন একটা কাজ। এই কাজগুলোই আওয়ামী লীগের চিন্তার ফসল। এই কাজগুলো দিয়েই আওয়ামী লীগ একটি নতুন করে ষড়যন্ত্র বুনতে চায়। অতএব স্বাধীন হয়েছে বলে চুপ করে এখন আর বসে থাকলে হবে না। ওনার অডিও বার্তা যেটাই এসেছে, এই অডিও বার্তা বাংলাদেশের জনগণ গ্রহণ করে নাই, করবে না, এবং ওনার অডিও বার্তার আমরা বিন্দু মাত্র পাত্তা দেই না। শেখ হাসিনা, আপনাকে আজকের চ্যালেঞ্জ দিয়ে আমি একটা বক্তব্য দিতে চাই। যদি সত্যিকার আপনি মনে করেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বৈধ কিংবা আপনি যেভাবেই মনে করেন, আসেন আসেন, আপনার খেলা হবে। যেই সকল নায়করা বলেছিল না, আপনার যে সকল মানে কি বলে পাত্রাশিগুলো বলেছিল না যে এই খেলা হবে, খেলা হবে, পারলে তাদেরকে নিয়ে বাংলাদেশে বিমানবন্দরে নামেন, এবং আপনাকে দেখতে চাই বাংলাদেশের জনগণ। আইনানুগভাবে আপনার শায়েস্তা কি হয় সেটা এদেশের জনগণ সিদ্ধান্ত নিবে। খুন করার পরেও রাজনীতি করার খায়েশ আপনার যায় নাই না? মানুষকে হত্যার পরেও, রক্ত ঝরানোর পরেও, তারপরেও আপনি ভাবছেন যে দেশের জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করবে? আপনি দুর্যোগ সৃষ্টি করবেন, আপনি আবার অন্যায় করবেন, আপনি আবার জনগণের ভালোবাসা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন। সেই ধান্দাবাজি এই বাংলাদেশে হতে দেয়া হবে না। শহীদের রক্ত বৃথা যাবে না। প্রিয় সহযোদ্ধা দেশবাসী, আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, হাসিনা, যেই হাসিনা বাংলাদেশে থাইকা পালাইয়ে যাইতে হয়েছে, সেই হাসিনা আর যাই হোক, যত ষড়যন্ত্র করুক, বাংলাদেশের মানুষের উপরে চেপে বসতে আর পারবে না। এর প্রমাণ হচ্ছে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, জনগণ ইউনাইটেড হয়েছে। আমরা যাই করি না কেন, একটা জায়গায় আমরা এক, সেটা হচ্ছে আমরা হাসিনা ইস্যুতে কোনো কম্প্রোমাইজ হবে না। বাংলাদেশের অনেক রাজনীতিবিদকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য, বক্তব্য শুনতে, বলতে দেখি, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আওয়ামী লীগকে কোনো অবস্থায় বাংলাদেশের খুনি হিসাবে তাদেরকে কোনো অবস্থায় রাজনীতিতে অ্যাকসেপ্ট করার সুযোগ নেই। আমি সম্মানিত প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের সমগ্র নাগরিকের কাছে আমার আপিল থাকবে, আর যা হোক, বাংলাদেশে একজন বামপন্থী রাজনীতিবিদ টিকে থাকুক, সমস্যা নাই, ডানপন্থী ইসলামপন্থী টিকে থাকুক, সমস্যা নাই, অন্তত পক্ষে তিনি খুন করে নাই, গুম করে নাই, মানুষ মারে নাই। কিন্তু আওয়ামী লীগকে আপনি অন্তত পক্ষে, ও যদি আপনার ইসলামের ভেষেও আসে, টুপিদারি জুব্বা লাগাইয়াও আসে, আলহাজ লাগাইয়াও আসে, ওকে আর স্থান দিয়েন না। ওর স্থান এই বাংলাদেশে হতে পারে না। কারণ খুনিদেরকে যদি আপনি প্রশ্রয় দেন, খুনি আপনাকে, আপনার মাথায় বসে আবার আপনাকেই খুন করবে, এদেশের রাজনীতিকে কলুষিত করবে, এদেশের রাজনীতিকে ধ্বংস করবে, এদেশের মানুষের তাজিব তামাদ্দুনকে ধ্বংস করবে। অতএব আসুন সব বিষয়ে সতর্ক রেখে ওদের বিরুদ্ধে আমাদের বক্তব্য অব্যাহত রাখি, এবং ওদের বিরুদ্ধে আমাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ পদক্ষেপগুলো অব্যাহত রাখি, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আজকের আমাদের হিন্দু ভাইরা যারা এই মুহূর্তে পূজায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শুরু হবে কয়েকদিন, দুই একদিনের মধ্যে, আমি সকলের প্রতি শুভকামনা করছি, সবাইকে তাদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই এই বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান পূর্ব থেকে ঐতিহ্যগতভাবে যেভাবে আমাদের মধ্যে একটি সুন্দরতম সম্পর্ক ছিল, যেটা আওয়ামী লীগ ধ্বংস করেছে, এই হিন্দুদের মন্দির ভেঙে কিংবা তাদের উপরে আগুন জ্বালিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, এরকম হাতিয়ার আমার দেশের কোনো সংখ্যালঘু, সংখ্যাগুরু কেউ হবে না। সবার সকল ভালো কাজগুলো চলমান থাকবে, এবং সবাই যেভাবে দেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসছে সে কাজ অব্যাহত থাকবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে। আমি হিন্দু ভাইদের পবিত্র এই যে তাদের যে পূজা রয়েছে, তাদের যে ধর্মীয় উৎসব রয়েছে, সেই উৎসবকে আমি তাদের সেই উৎসবের সফলতা কামনা করছি, নিরাপত্তা কামনা করছি। সরকারকে অনুরোধ করছি সর্বোচ্চ আপনাদের তাদের নিরাপত্তা দিতে হবে, এবং দেশবাসীকে, সবচেয়ে বড় কথা হচ্ছে দেশবাসী সতর্ক থাকতে হবে। ধর্মের নাম লাগাইয়েই আপনাকে ডাক দিলে দৌড় দিবেন না, একটা দাঙ্গা হাঙ্গার নাম লাগাই দিলেই আপনি দৌড় দিবেন না, একটা আপনাকে ভুল মেসেজ দিলেই আপনি দৌড় দিবেন না। ভাববেন, চিন্তা করবেন, তারপর কথা বলবেন, কাজ করবেন। কারণ আমরা
আমাদের এই সমাজে যদি নিজেরা নিজেদেরকে যদি বুঝতে অক্ষম হই, তাহলে কিছু কিছু ব্যক্তি আমাদেরকে বিতর্কিত করে দেশটাকে ধ্বংস করে নিয়ে যাবে। অতএব ধর্মীয় ও সামাজিক সকল কাজ সুকৌশলে আপনাকে করতে হবে, খুব বুদ্ধিভিত্তিক আপনাকে করতে হবে, যাতে করে ষড়যন্ত্রবাজেরা কোনো অবস্থায় মূল্যায়ন না পায়, যাতে কোনো সুযোগ না পায়, সেটা আপনার খেয়াল রাখতে হবে। একটা সময় আপনিও আবেগতাড়িত, আমিও আবেগতাড়িত হতেই পারে, কিন্তু আমাদের শেখার আছে অনেক কিছু। প্রতিটা মুহূর্তে আমাদের শিখতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশের যদি এই বিপ্লব, জুলাই বিপ্লব যদি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে এই বাংলাদেশের আপনার, আমার, আমাদের কারোরই স্বাধীনতা থাকবে না। অতএব জুলাই বিপ্লবকে সফল করতে হলে ধৈর্য নিয়ে এগিয়ে আসতে হবে। একদিনে সব কায়েম করে দেবেন ইসলাম ধর্ম, হ্যাঁ এই সেই সব, এসব একদিনে করা যায় না। লম্বা সময় নিয়ে পরিকল্পিত উপায়ে আপনার ধর্ম আপনি চর্চা করুন, প্রতিষ্ঠিত করুন, কোনো সমস্যা নেই, কিন্তু ওদের কোনো পাতানো ফাঁদে পাড়া দেয়া যাবে না। যারা এই দেশ থেকে আলেমদেরকে তাড়িয়েছে, যারা এই দেশ থেকে ধর্মপ্রাণ মানুষদেরকে তাড়িয়েছে, যারা এই দেশ থেকে ভালো ভালো মানুষদেরকে খুন করেছে, গুম করেছে, তাদের সাথে কোনো অবস্থায় আমরা তাদের সাথে কোনোভাবে হাত মিলাতে পারি না। আসুন আওয়ামী লীগের সকল খুনিদেরকে চিহ্নিত করি। সরকারের কাছে অনুরোধ থাকবে, সবাইকে গ্রেপ্তার করুন, যেইগুলো দুর্নীতির সাথে যুক্ত, যেইগুলো হত্যা সন্ত্রাসের সাথে যুক্ত, যেইগুলো মানুষকে অন্যায়ভাবে অবিচার করার সাথে যুক্ত, যারা ধর্ষণের সাথে যুক্ত, এই ধরনের আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে গ্রেপ্তার করুন। শুধু আওয়ামী লীগ না, প্রয়োজনে যে কোনো অন্যায়কারী যে কোনো ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করুন। তারপরেও দেশকে শান্ত রাখুন, দেশের মানুষের বাস্তবতাকে অনুভব করুন। সবাইকে, সরকারকে সেই উদাত্ত আহ্বান জানাই। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের বক্তব্য এটাই এই মুহূর্তে শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও কথা হবে, আবারও দেখা হবে। এবং শেখ হাসিনার এই ধরনের উদ্ভট, রাজনীতিহীন, এখন তো তার কোনো রাজনৈতিক কোনো পরিচয়হীন একটি বক্তব্য ওই ফোনে ফোনে গায়েব করে আবার জনগণের কাছে প্রকাশ করার এই হীনমানসিকতার নেত্রীকে পরিহার করুন এবং তার উপরে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার উপরে ঘৃণা প্রকাশ করে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুন। সেই দত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আওয়ামী লীগের দুষ্ট চক্রের প্রত্যেকটি নাদানদেরকে যে কোনো জায়গায় পাবেন সেখান থেকে আইনের হাতে সোপর্দ করে দিবেন, সেই দত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও নির্বাচনে, এবং তারা এরকমও একটা হুমকি ইতিমধ্যে দিয়েছে, যেটি আমরা গণমাধ্যমে দেখেছি, যে প্রয়োজনে বাংলাদেশে একটি বড় ধরনের যুদ্ধও যদি করতে হয়, আওয়ামী লীগ সেই যুদ্ধও লাগাতে প্রস্তুত আছে। তবুও তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই হুমকিও দিয়েছে যে আওয়ামী লীগকে ব্যতি রেখে বা বাদ দিয়ে আগামীতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনারা যদি কেউ মনে করে থাকেন যে এটা স্রেফ একটা কথার কথা আওয়ামী লীগ বলেছে, নো, এটি শুধুমাত্র একটি কথার কথা নয়, এটি এই মুহূর্তে বাংলাদেশের জনগণের জন্য বড় ধরনের একটি অ্যালার্মিং এবং বিপজ্জনক বার্তা। এই কথাগুলো কেন বলছি জানেন? কারণ এই যে যাদের আওয়ামী লীগের জন্য প্রেম উথলে উথলে পড়তেছে, আওয়ামী লীগকে ছাড়া যাদের মন একবারেই বসে না, রাতে ঘুম হয় না, যেন আওয়ামী লীগ আপনার মামা বাড়ির মামাতো ভাই, তাদের ছাড়া আপনাদের একবারই মন বসে না। আওয়ামী লীগকে ছাড়া কেন যেন আপনাদের ঘুম পর্যন্ত হয় না, তাদের জন্যই বলছি, যেটা বাংলাদেশের জন্য এক বড় ধরনের অশনি সংকেত। এখন আসেন, এই যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তার বেশ কিছু আলামত ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথম আলামত, আওয়ামী লীগকে গুছানোর জন্য, সুসংগঠিত করার জন্য আওয়ামী লীগকে পুনর্গঠনের দায়িত্ব ইতিমধ্যে আওয়ামী লীগের 3 জন নেতাকে দেওয়া হয়েছে। এখন বলতে পারেন, ভাই এই দায়িত্বটা কে দিল? এই দায়িত্বটা তারাই দিয়েছে যারা হাসিনাকে বাংলাদেশ থেকে সুন্দর করে
সামরিক হেলিকপ্টারে তুলে বিদেশে পাঠিয়েছেন, অর্থাৎ ইন্ডিয়ায় পাঠিয়েছেন। তারাই দায়িত্ব দিয়েছে, ভারতীয় পরিকল্পনায়। জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ এবং বাহাউদ্দিন নাছিম, এই তিনজন ইতিমধ্যে আওয়ামী লীগের যে পুনর্গঠন, দল গুছানোর ফুল দায়িত্ব পেয়েছেন এবং তারা দলকে তৃণমূল পর্যন্ত জোরে সোরে গুছাচ্ছেন। আপনি বা আপনারা বলতে পারেন, ফারুক সাহেব আপনি সবসময় বাড়িয়ে বলেন, অতিরিক্ত বলেন বা এরকম কিছু মনে হতে পারে, কিন্তু না ভাই, আমি একটা কথাও বানিয়ে বলছি না, বাড়তি বলছি না, কিংবা অতিরিক্তও বলছি না। জাস্ট একটা উদাহরণ আপনাদের দিই, তাহলে আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন। এই যে আপনার এলাকায় যে সকল আওয়ামী লীগের নেতা বিগত 2 মাস ধরে গড়তে ছিল, যাদের নাম, গন্ধ, নিশানা, হদিস পর্যন্ত আপনি জানতেন না বিগত 2 মাস ধরে, সেই আওয়ামী লীগের নেতারা এখন প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দেয়, প্রকাশ্যে ফেসবুকে লেখে, লাইভ করে, ভিডিও আপলোড করে যে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসছেন, আমাদের নেত্রী বাংলাদেশে আসতেছেন, সবাই প্রস্তুত থাকুন। আবার কেউ কেউ এটাও বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের অনেকেই, এবং তারা প্রকাশ্যে পোস্ট করছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তারা ফিজিক্যালি মিটিং পর্যন্ত করছেন বিভিন্ন এলাকায় সশরীরে। তাহলে তাদের দুঃসাহসটা খুব ছোট মনে হচ্ছে আপনাদের? এই যে আমরা বলছি আওয়ামী লীগ আবার আমাদের উপরে জেকে বসবে, আবার ফিরে আসবে, আমাদের কারণে, অন্য কারো কারণে নয়, আমাদের কারণে, আমাদের দোষে। অনেকে আমাকে নানান কথা বলেছেন তখন, কিন্তু এখন বাস্তবে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরে আনার, মানে আওয়ামী লীগকে ফিরে আনার যতগুলো রাস্তা, প্রত্যেকটা রাস্তারা আপনারা ইতিমধ্যে তৈরি করেছেন, ফুল দিয়ে রেডি করেছেন। কিভাবে প্রশ্ন করতে পারেন? এই যে কথাগুলো বলছি, যাদের প্রেম, মায়া, মহব্বত আওয়ামী লীগের জন্য উথলিয়া পুড়িতেছে, তারাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সকল রাস্তা তৈরি করেছেন। আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, পুনর্গঠনের চেষ্টা করছে, সেটা কি প্রমাণ আপনারা পান নাই? নাকি এখনো চোখে আপনাদের কালো চশমা পরা, চশমাটা একটু খুলে আপনি আপনার ওয়ার্ড কিংবা ইউনিয়নে খোঁজ নেন, আপনার উপজেলায় খোঁজ নেন, জেলায় খোঁজ নেন, আপনার উপজেলা, জেলা কিংবা ইউনিয়ন পরিষদ কিংবা ওয়ার্ডের যে সকল আওয়ামী লীগের নেতা, ছাতি নেতা, পাতি নেতা, যাদের প্রতাপে আপনি এলাকায় টিকতেই পারতেন না বিগত 17 বছর, যাদের ঠেলায় আপনি এলাকায় টিকতেই পারতেন না, তারা এখন এলাকায় ফিজিক্যালি মিটিং করছে, সশরীরে মিটিং করছে এবং আপনাকে হুমকি পর্যন্ত দিচ্ছে। চিন্তা করে দেখেন। আবার অনেকেই বলছে, আমার কাছে প্রমাণও আছে, আমি একটু দেখাতেও পারি আপনাদের, অনেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এভাবে লিখছেন। মানে চিন্তা করে দেখেন, একজন খুনি, প্রতারক, বাংলাদেশকে ধ্বংসকারী, তার চেলা মুন্ডারা প্রকাশ্যে ফেসবুকে লেখার দুঃসাহস কিভাবে দেখাই বলেন? এটা কি আমাদের আপনাদের কারণে নয়? আমি আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে যারা মনে করছেন যে আওয়ামী লীগ ঘুমিয়ে পড়েছে আর জেগে উঠবে না, নো, আওয়ামী লীগ ঘুমিয়ে পড়ে নাই, এরা জেগে আছে, আর আমরা তাদেরকে ফিরিয়ে আনার রাস্তা তৈরি করে দিচ্ছি। একবারে পরিষ্কার। বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, তারা কি পরিমাণ জাদরেল নেতা সবাই জানেন। আন্ডারগ্রাউন্ডের মাফিয়া বলা হয় তাদেরকে। তারা ইতিমধ্যে দল গুছানোর দায়িত্ব পেয়েছেন। তার মানে বোঝেন বিষয়টা, এরা ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, যারা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের
তাদের সাথে পর্যন্ত সরাসরি কথা বলছেন এখন, মোবাইলে, টেলিফোনে, অনলাইনে। উপজেলা, জেলা, প্রত্যেকটা ইউনিটের সভাপতি, সেক্রেটারি বা দায়িত্বশীল যারা আছে প্রত্যেকের সাথে কথা বলছেন, সাহস দিচ্ছেন যে আমরা আছি পাশেই, মাত্র 150-200 কিলোমিটার দূরে আছি, যে কোনো সময় ঢুকে পড়বো, চলে আসবো। হাসিনা কয়েকদিন আগে বললো না আমি চট করে ঢুকে যাব। অনেকে এটাকে নিয়ে ট্রল করছেন, হাসি তামাশা করছেন, কিন্তু আমি হাসি তামাশা করছি না, কারণ তার এই কথার মধ্যে প্রচন্ড রকম এক অশনি সংকেত আছে আমাদের দেশের জন্য। এগুলো বুঝতে হবে ভাই, নাহলে প্রত্যেকেই বিপদে পড়তে যাচ্ছেন। আমরা প্রত্যেকেই আয়না করে আমাদের জায়গা হবে, আবার কিচ্ছু করার নেই। আপনারা বলবেন আওয়ামী লীগের বিচার দরকার নাই, মাফ করে দিলাম। কেউ কেউ বলবেন তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করুক, আওয়ামী লীগের নিষিদ্ধের দরকার নাই। তো এতই যদি আওয়ামী লীগের প্রতি মায়া, তো হাসিনাকে আইনা প্রধানমন্ত্রী বানাই দেন, আবার কি দরকার ছিল তাকে বিতাড়িত করার ভাই? এতই যদি আপনাদের প্রেম মায়া আওয়ামী লীগের প্রতি জেগে ওঠে, তারা আবার এনে সিংহাসনে বসাই দেন। কথাগুলো তো বাধ্য হচ্ছি বলতে। আমরা কি পরিস্থিতি হবে সামনে চিন্তা করে দেখেছেন? আওয়ামী লীগ যদি নির্বাচনে না, শুধু রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাই, এই দেশকে ধ্বংস করে দিবে, একবারে ধ্বংস। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের ট্যালেন্টেড একজন মানুষ, সাবেক প্রেসিডেন্ট। আমার মনে হয় যতগুলো রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে অতীতে ছিলেন, তার মধ্যে সবচাইতে কম বিতর্কিত এবং সবার পছন্দনীয় ব্যক্তি ছিলেন। আমি সবসময় একটা কথা বলি, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে রাজনৈতিক যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে আমি বলবো সবচাইতে বড় ভুল তিনি একটাই করেছেন, রাজনৈতিক ভুল। হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনেছেন, রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যার খেসারত আজকে বাংলাদেশের জনগণকে দিতে হচ্ছে। অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। তো এখন যদি আমরা আবার সেই একই লাইনে হাঁটি, একই পথে হাঁটি, তাহলে বুঝেন পরিস্থিতি কোন দিকে যাবে। এই জন্য আমরা বলেছি আওয়ামী লীগকে 10 বছর 5 বছর নয়, আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না। আমরা এই মুহূর্তে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলতে পারি না, এটা অন্যায়। শহীদদের সাথে প্রতারণা, শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। আপনি যখনই আওয়ামী লীগকে বলবেন এটা একটা রাজনৈতিক দল, সাথে সাথে আপনি ওই শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন, প্রতারণা করছেন। কারণ একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে নেচার, যে বৈশিষ্ট্য থাকা দরকার, তার ছিটে ফোটাও আওয়ামী লীগের মধ্যে ছিল না, নেই। এটাকে স্রেফ আপনি বলতে পারেন একটা গণহত্যাকারী সংগঠন, একটা গণহত্যাকারী সংগঠন। এর বাইরে অন্য কোনো পরিচয় দেওয়ার সুযোগ নেই তাদের। জাস্ট গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন। এখন এই যে গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন আমরা বলছি, আপনি পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না যে কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন রাজনীতি করার সুযোগ পেয়েছে বা অধিকার পেয়েছে, পায় নাই। কারণ এটা সুযোগ নেই, সাংঘর্ষিক। তাহলে আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশে রাজনীতি করার অধিকার পাই? আপনারাই বলেন, আপনারাই বলেন আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করার সুযোগ পাই? এই জন্য আমরা বলেছি আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। এই নামটা বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতির মাঠে থাকতে পারে না। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আওয়ামী লীগের সবাই তো খারাপ না, দু একটা মানুষ তো ভালো আছে, তারা তো রাজনীতি করতে চাই। আমি তাদের জন্য ওয়েলকাম, স্বাগত জানাই তাদের। হ্যাঁ, যারা রাজনীতি করতে চাই, যারা গণহত্যার সাথে জড়িত নয়, তাদের জন্য তো রাস্তা খোলা আছে। কিন্তু এখানে যে প্রবলেমটি, যে ভাই আপনি রাজনীতি করতে চান ভালো কথা, কিন্তু আপনাকে আওয়ামী লীগে কেন করতে হবে? নতুন রাজনৈতিক দল করেন বা অন্য অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথে যুক্ত হন। আপনার দাবি যদি হয়ে থাকে আপনি রাজনীতি করতে চান, দেশের জন্য কাজ করতে চান, এরকম অনেক রাজনৈতিক দল আছে যাদের সাথে আপনার মিলে তাদের সাথে কাজ করেন, রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন, অসুবিধা কোথায়? কিন্তু আপনি যখনই বলবেন যে আমি রাজনীতি করতে চাই, আমার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু আমি আওয়ামী লীগ করতে চাই, তখনই বুঝতে হবে আপনি বড় ধরনের একটা মাফিয়া, মুনাফেক। এখানে মূল গলদ লুকিয়ে আছে। রাজনীতি করতে চাই, ওয়েলকাম,
আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত না, গুণ খুনের সাথে জড়িত না, তাদেরকে আপনারা স্বাগত জানান, ওয়েলকাম জানান, প্রয়োজনে তারা নতুন দল করুক, কিন্তু আওয়ামী লীগ নয়। এই খেলা বাংলাদেশে আর খেলতে দেওয়া যাবে না, যে আপনি আওয়ামী লীগকে পুনর্জীবন দান করবেন, তাদেরকে পুনর্জন্ম দিবেন বাংলাদেশের রাজনীতিতে, এই সুযোগ দেওয়া যাবে না। কারণ আওয়ামী লীগ এখন একটা অভিশপ্ত ফ্যাসিস্ট সংগঠন, গণহত্যাকারী সংগঠন, কালসাপ। যে কালসাপকে জনগণ মেরে কবর দিয়ে ফেলেছে, ওটাকে আবার যদি কবর থেকে বের করেন, তাহলে ওর বিষ কিন্তু আবার জনগণকে আক্রান্ত করবে, আবার আক্রান্ত করবে। লিখে রাখেন। এই জন্য আমরা বলেছি, দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না, এই ফাঁদে কেউ পা দিবেন না। সন্দেহ অনেক আছে, অনেক থাকবে। তো যাই হোক, এখন আমাদের যারা রাজনীতির মাঠে আমরা আছি, আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিভাজন তৈরি করা যাবে না। সব সময় এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত। আপনারা যা শুরু করেছেন, মানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সব রাস্তা আপনারা নিজেরাই খুলতেছেন। বিপদ শুধু একজনের না, সবার হবে, সবাই আমরা মরবো, সবার রাস্তা কিন্তু আবার আয়না ঘরে হবে। বারবার বলছি এই কথাগুলো, যদি আমরা না শুধরাই তাহলে কিন্তু আমাদের পরিণতি সামনে ভয়াবহ। এই জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক বন্ধুগণ, অনেক কথাই বলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের মিটিং আছে সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে। আমরা মিটিংয়ের পরবর্তী সময়ে আপডেট জানাবো কি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা লিখিত 8 দফা প্রস্তাবনা নিয়ে যাচ্ছি, সেগুলো নিয়ে ওনার সাথে বিস্তারিত আলোচনা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।